তো কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাংকিং বিভিন্ন ব্যাংকিং সিস্টেম কি করে ব্যাংকিং করতে হবে, কি করে ওপেন করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। লাস্ট আমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই যে মানি ট্রানজ্যাকশানে যখন কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাংকিং বিভিন্ন ব্যাংকিং সিস্টেম কি করে ব্যাংকিং করতে হবে, কি করে ওপেন করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। লাস্ট আমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই যে মানি ট্রানজ্যাকশানে যখন টাকা লেনদেন করব বা ট্রানজ্যাকশান করব, সেই ক্ষেত্রে পাসবুকের কি ভূমিকা রয়েছে, পাসবুকটা কি গুরুত্ব দেয় বা পাসবুকের কি কাজ রয়েছে। পাসবুক অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকগুলোতে পাসবুকটা কি বা সেটা কি হিসেবে ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চেক। দেখবে যে কোনো স্টেট SBI হোক, পাঞ্জাব ন্যাশনাল হোক, যে কোনো ব্যাংকে তুমি যখন অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তোমার যখন ওপেন হয়ে গেল, সেই সময় তোমাকে একটা পাসবুক দেবে, তারপর তোমাকে একটা চেক বুক দেবে, তারপর আরও যে ডিটেলস রয়েছে সেরকম একটা ফাইল দেবে, সেখানে সমস্ত ব্যাংকের ডিটেলস রয়েছে, কত টাকা কি কি বিষয় রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু সেখানে রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে ব্যাংক থেকে দেওয়া হয়, চেক দেওয়া হয়। এই চেকের মাধ্যমে কি হয়, চেক জিনিসটা কি, চেকটা কি বলো তো? আমরা তো সাপোজ যে তোমার 1 লাখ বা 2 লাখ টাকা তোমাকে হয়তো কাউকে পাঠাতে হচ্ছে, কাউকে তুমি পাঠাতে চাও, বা সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমাকে কিন্তু 1 লাখ টাকার অ্যামাউন্টটা কিন্তু সংখ্যাটা কিন্তু অনেকটাই, বেশ অনেকটা জায়গা জুড়ে তোমাকে টাকা কিন্তু ব্যাংকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তোমার রিস্ক থাকে, বিভিন্ন সমস্যা থাকবে, হয়তো টাকা পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এই যে বিষয়গুলো, বা অতগুলো টাকা নিয়ে যাওয়া, লোকজন দেখবে, বা এই যে বিভিন্ন সেই জায়গায় আমার দরকার নেই। আমি জাস্ট একটা চেক সেখানে লিখে দিলে, সেখানে সমস্ত অ্যাকাউন্ট নাম্বার যা যা রয়েছে সেগুলো দিয়ে দিলেই কিন্তু সে কিন্তু টাকাটা পেয়ে যাবে। আমার কিন্তু ওই এতগুলো অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন নেই, এতগুলো টাকা গুনে তাকে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে বিষয়টা রয়েছে, যার মাধ্যমে সব ছোট্ট একটা কাগজ, আর কিচ্ছু নয়, লাখ লাখ টাকা আমি কিন্তু সেখানে লেনদেন করতে পারছি, সেটা হচ্ছে চেকবুক। আচ্ছা, চেকবুকটা আমরা প্রত্যেকেই জানি, ছোট একটা বই থাকে, সেখানে এই সাইজের পেজগুলো থাকে, সেখানে নাম লিখতে হয়। যার চেকবুক সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সেখানে দিতে হয়, অ্যাকাউন্টের একটা আলাদা ঘর থাকে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়, কাকে পাঠাচ্ছ সেটাও কিন্তু দেখতে হয়, সেটাও কিন্তু লিখতে হয়। তো এই যে বিষয়টা রয়েছে সেটা আমি দেখাবো, যে আমাদের চেকবুকটা কি করে পূর্ণ করতে হয় বা চেকটা কি করে লিখতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা চেক। তো এখানে চেকে দেখো, এখানে চেকটাতে দেখো, এটা হচ্ছে SBI ব্যাংকের একটা চেক রয়েছে। এখানে কিন্তু আমি নাম্বারিং করেছি, দেখো 1 2 3 4 5 6। তো চেকটা ফিল করার ক্ষেত্রে, চেকটা পূর্ণ করার ক্ষেত্রে কোথায় কি লিখবো, এটা কিন্তু আমাদের কনফিউশন থেকেই যায়, যে আমি কোথায় কি লিখবো আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে কোথায় কি লিখবো, এখানে কি লিখবো বা এখানে কি লিখবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিউশন, পুরোই কনফিউশন। হয়তো অনেকে বুঝতে পারি না, বা লেখা আছে সমস্ত ইনফরমেশন দেওয়াই রয়েছে যে কোথায় কি লিখতে হবে, তবুও আমরা একটু কনফিউশন থেকে আমরা নার্ভাস ফিল করি যে কোথায় কি লিখবো, সেটা কিন্তু আমরা একদম বুঝতে পারি না। তো আমি সেটা একটু ক্লিয়ার করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে। তো প্রথমেই যেটা দেখো, ডান দিকে একদম ডান সাইডে দেখো, ওপরে দেওয়া আছে 1 নাম্বার যেটা দেওয়া আছে, সেটাকে দেখো, এখানে দেখবে, এখানে ডে আছে, ডি আছে দুটো, মান্থ আছে দুটো, ইয়ার আছে চারটে, অর্থাৎ এখানে ডেট হবে, যে ডেটটাতে তোমার চেকটা প্রয়োজন বা যে ডেটটাতে তুমি ট্রানজ্যাকশন করতে চাও। রাইট দ্য ডেট ফর হোয়েন ইউ ওয়ান্ট দ্য মানি টু বি ট্রান্সফার। তুমি কবে সেই টাকাটা, যে টাকাটার ট্রান্সফার করার জন্য এই চেকটা প্রয়োজন, এই চেকটা তুমি, চেকের টাকাটা ঠিক তুমি কবে ট্রান্সফার করতে চাও, তার জন্য কিন্তু সেই ডেটটা দিতে হবে। আর ইফ ইউ ওয়ান্ট দ্য ট্রান্সফার টু হ্যাপেন আফটার 1 or 2 months ইউ ক্যান রাইট দ্য ডেট। তুমি যদি মনে করো যে এই চেকটা আমি 2-3 মাস পরে করব, বা 2-3 মাস পরে আমি এটাকে সেন্ড করব, তাহলে কিন্তু এখানে সেই ডেটটাই দেবে। অর্থাৎ আমি যে ডেটে টাকাটা পাঠাবো বা টাকাটা সেন্ড করছি, সেই এক্স্যাক্ট ডেটটাই কিন্তু দেবো। আমি যদি মনে করি যে আমি 2 মাস পরে এই টাকাটা তুলবো বা পাঠাবো, তবে কিন্তু আমি 2 মাস পরে ডেটটাই দেবো। নেক্সট যেটা আসছে 2 নম্বরে, দেখো এখানে লেখা আছে পে। অর্থাৎ এখানে পে বলতে যে তুমি
এখানে সেই ব্যক্তির নাম লিখতে হবে যাকে তুমি এই চেকটা পে করছো, যাকে তুমি দিচ্ছ। অর্থাৎ দেখা গেল আমি তোমাকে পে করছি, আমি হয়তো রিয়া নামে কোনো একটা মেয়ে বা শ্যাম নামে কোনো একটা ছেলে বা রাম নামে কোনো একটা ছেলেকে আমি পে করছি, তাহলে কিন্তু এখানে আমি তার নামটা লিখবো যে রাম, বা কেউ আমাকে পে করছে তাহলে কিন্তু এখানে আমার নামটা হবে, এখানে আমার নাম থাকবে। তো ফার্স্ট যেটা দেখলে এখানে ডেট দিচ্ছি, যে ডেটে আমি সেটা পে করছি বা যে ডেটে আমি সেটা চেকের মানিটা ট্রান্সফার করব সেই ডেটটা থাকবে। এখানে 2 নম্বরে যাচ্ছে পে, কাকে আমি সেই চেকটা দিচ্ছি তার নাম। নেক্সট রয়েছে রুপিস, এখানে যে আমি কত টাকাটা দিচ্ছি, যে অ্যামাউন্টটা আমি ট্রান্সফার করছি বা যে অ্যামাউন্টটা আমি দেব সেই অ্যামাউন্টটা কিন্তু আমাকে লিখতে হবে, সেটা অবশ্যই কিন্তু ওয়ার্ডে লিখতে হবে। রাইট দ্য ওয়ার্ড অনলি অ্যাট দ্য এন্ড, অবশ্যই ফার্স্ট টু লাস্ট কিন্তু আমাদের ওয়ার্ডে লিখতে হবে। যদি 100 হয়, 100 টাকা হয়, তাহলে আমাকে কিন্তু এখানে স্পেলিং করে লিখতে হবে 100 রুপিস, লাস্টে লিখতে হবে অনলি 100 রুপিস অনলি বা 1000 রুপিস অনলি। তো এখানে কিন্তু আমাকে সেই ওয়ার্ডে লিখতে হবে। 3 নম্বরে গেল ওয়ার্ড। নেক্সট 4 নাম্বার যেটা আসছে, এখানে কিন্তু আমাকে সংখ্যায় লিখতে হবে রুপিস, যেটা যেরকম 100 টাকা মানে 1 লিখে 00, যেভাবে আমি সংখ্যায় লিখি সেই 100 টাকা কিন্তু আমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ নাম্বারে লিখতে হবে। এখানে আমি ওয়ার্ডে লিখতে হবে অ্যামাউন্টটা, এখানে কিন্তু আমার নাম্বারে লিখতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, তারপরে এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। এখানে কিন্তু তোমার অ্যাকাউন্ট নাম্বারটা, এখানে কিন্তু যাকে পে করবে তার অ্যাকাউন্ট নাম্বার নয়, এটা কিন্তু তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। অনেক সময় দেখবে চেকে কিন্তু অনেক সময় যে যার চেকবুক হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারটা অলরেডি লেখা থাকে, আবার অনেক ক্ষেত্রে লেখা থাকে না। যদি লেখা থাকে তাহলে তো তোমার এখানে নাম্বার লেখা রয়েছে, আর যদি লেখা না থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে শুধু অ্যাকাউন্ট নাম্বার, তুমি ভাবতে পারছো যে কার অ্যাকাউন্ট নাম্বার দেবো, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডান দিকে এখানে কিন্তু তোমার সিগনেচার করতে হবে। অবশ্যই তুমি ব্যাংকে টাকা লেনদেন করার সময়, টাকা জমা বা টাকা তোলার সময় যে সিগনেচারটা ইউজ করো সেই সিগনেচারটাই কিন্তু এখানে করতে হবে। তো এই রয়েছে আমাদের চেকের সম্পূর্ণ কি করে ফিল আপ করবো। ফার্স্ট রয়েছে, আমি আরও একবার বলছি, ফার্স্ট রয়েছে প্রথমে ডেট দেব, যে ডেটে আমি মানিটা ট্রান্সফার করবো এক্সাক্ট সেই ডেটটা। নেক্সট সেকেন্ডে রয়েছে পে, কাকে টাকাটা পে করবো সেই তার নাম লিখতে হবে। নেক্সট রয়েছে টাকাটা, আমি কত টাকা পে করবো সেই টাকাটা ইন ওয়ার্ডে লিখতে হবে, ওয়ার্ডে স্পেলিং করে লিখতে হবে। তারপর নেক্সট যেটা রয়েছে 4 নাম্বার, সেখানে হচ্ছে আমার টাকাটা কিন্তু আমাকে সংখ্যায় লিখতে হবে, যেটা 100 বা নাম্বারে, এক কথায় 100 যেভাবে লিখি সেইভাবে। নেক্সট রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অবশ্যই তোমার অ্যাকাউন্ট নাম্বার হবে যদি সেটা লেখা থাকে। যদি অনেক সময় দেখা যায় ব্যাংকের চেক যখন দেয়, চেকে অলরেডি তার নাম্বারটা, তার অ্যাকাউন্ট নাম্বারটা পুট করা থাকে, তার অ্যাকাউন্টের জন্যই এই চেকটা সেটা থাকে। নেক্সট রয়েছে সর্বশেষ যেটা চেকের আমার, তো সেটা রয়েছে যে এখানে আমি কিন্তু সিগনেচার করবো। অবশ্যই ব্যাংকে তুমি যে সিগনেচারটা ইউজ করো সেই সিগনেচারটাই কিন্তু করবে। তো এই যে আমার চেকটা পূর্ণ করার পর অবশ্যই তোমাকে কিন্তু একবার ক্রস চেকিং করে নিতে হবে। ক্রস চেকিং মানে হচ্ছে তুমি এই যে লিখছো, তুমি লেখা মানে এটা জমা করা মানে কিন্তু তুমি যে এই যে সিগনেচার করে দিয়েছো, এই যে টাকাগুলো লিখে দিয়েছো, যার নাম লিখে দিয়েছো তার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা ঢুকে যাবে। তার জন্য তুমি যে অ্যামাউন্টটি তুমি দাও না কেন, তোমাকে কিন্তু একটা ক্রস চেক করতে হবে যে তুমি ঠিকঠাক লিখেছো কিনা, ডেট ঠিক দিয়েছো কিনা, বা তার নাম ঠিক দিয়েছো কিনা, বা সমস্ত কিছু কিন্তু করতে হবে। আর যদি সর্বশেষ যেটা তোমার যদি দেখা গেল তোমার চেক সম্পূর্ণ লেখা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার চেকটা ক্যান্সেল করার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি এইভাবে চেকটাকে একটা ক্রস করে এইভাবে দাগ দিয়ে দিব এবং এখানে আমি কিন্তু ক্যান্সেলটা লিখে দেবো। এখানে ক্যান্সেল যদি লিখে দিই তাহলেই কিন্তু এই চেকটা আর কোনো কাজে লাগবে না। এই যে আমি ক্রস চেক দিয়ে দিয়েছি, আমি যে আন্ডারলাইন এখানে একটা ক্রস দিয়ে দিয়েছি, এই লাইনটা টানার পর তুমি যদি এখানে লিখে দাও যে ক্যান্সেল, তাহলে এই চেকটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। তো এইভাবে আশা করি তোমরা যদি চেক কমপ্লিট করো বা এইভাবে করো, তাহলে আশা করি কোনো সমস্যারও হবে না। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাস আমাদের এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো।